আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার এক্সাইটিং ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো তুর্কির ড্রোন ইন্ডাস্ট্রি নিয়ে। আই মিন দ্য রাইজ অফ ড্রোন ইন্ডাস্ট্রি ইন তুর্কি। কারণ আমরা জানি যে ড্রোন ইন্ডাস্ট্রি ইসরায়েল এবং ইউএসএতে অনেক বেশি ডেভেলপ করেছিল। বিশেষ করে লাস্ট যে যুদ্ধগুলো হয়েছিল সেগুলোতে আমরা দেখেছি যে ইউএসএর ড্রোন এবং ইসরায়েলের ড্রোনগুলো ব্যাপক ভূমিকা রেখেছে। তো এদিকের পরবর্তীতে তুর্কিতে আসলে ড্রোন ইন্ডাস্ট্রিটা অনেক ব্যাপকভাবে বড় হয়। তো এই পুরো ইন্ডাস্ট্রিটা কীভাবে তুর্কিতে আসে, এটার পেছনে কি কাহিনী বা এটার পেছনে আসলে কোন বিষয়টার গুরুত্ব বেশি, সেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো তুর্কির ড্রোন ইন্ডাস্ট্রির ব্যাপারে বলার আগে আমি একজনের নাম বলতে চাই। তার নাম হচ্ছে বায়রাক্তার, বা তার নাম হচ্ছে সেচুক বায়রাক্তার। তিনি হচ্ছে তুর্কিতে প্রথমে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে পরবর্তীতে ইউএসএ চলে যায় পেনসিলভেনিয়াতে, সেখানে মাস্টার্স করে এবং পরবর্তীতে সে এমআইটিতে জয়েন করে ফর হিজ পিএইচডি। তো সে একজন তুর্কি নাগরিক ছিল এবং সে যখন পিএইচডি করতেছিল তখন আসলে তার একটা থিসিস ছিল। থিসিস হচ্ছে এরকম যে সে আনম্যান্ড একটি হেলিকপ্টারকে একটা অ্যালগোরিদম মাধ্যমে সেটাকে ভার্টিক্যালি ল্যান্ড করায় প্রিসিশন ভাবে, এমনকি সে একটা ভার্টিক্যাল ওয়ালে ল্যান্ড করতে পারে, এরকমভাবে সেই অ্যালগোরিদমটা তৈরি করে। তো এটি আসলে সেখানে অনেক বেশি প্রশংসা পায়। পরবর্তীতে সে চিন্তা করলো যে আমি যখন আমার এমএসসি শেষ করে ফেলেছি বা মাস্টার শেষ করে ফেলেছি, এখন কি করবে। তার যে ফ্রেন্ড সার্কেল ছিল তারা আসলে পরবর্তীতে সেখানে বিভিন্ন বড় বড় কোম্পানিতে জয়েন করেছে, বিশেষ করে বোয়িংয়ের বিভিন্ন গভর্নমেন্ট মিলিটারি প্রজেক্টে তারা জয়েন করে ফেলেছে। কিন্তু বায়রাক্তার চিন্তা করেছে যে সে দেশে ব্যাক করে আসলে কি করবে। তো দেশে আসলে তুর্কিতে তার বাবার একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানি ছিল। তো 1984 সালে তার বাবা, সেও ইঞ্জিনিয়ার ছিল, সে একটি কোম্পানি প্রতিষ্ঠা করে, সেটির নাম হচ্ছে বায়রাক্তার মাকিনা। এটি হচ্ছে বিভিন্ন গাড়ির পার্টস রিলেটেড কম্পোনেন্টস এগুলো আসলে ম্যানুফ্যাকচার করতো লোকাল একটি গাড়ি তৈরির কোম্পানির জন্য। তো এই কোম্পানিটি পরবর্তীতে আসলে 2000 সালের দিকে ইউএবির উপরে ফোকাস করে। এর পরবর্তীতে আসলে 2007 সালে বায়রাক্তার যখন মাস্টার্স সে যখন পিএইচডিতে ঢুকে গেল, পরবর্তীতে সে আসলে তুর্কিতে চলে আসে একেবারে ফুল টাইম এই ইউএবিতে কাজ করার জন্য। তো বায়রাক্তার আসলে প্রথমে লো র্যাঙ্কের একটি গভর্নমেন্ট জবে ঢুকেছিল এবং তার যে লোকালি বিল্ড একটি ড্রোন ছিল, সেই ড্রোনটি সামহাও সে যেই তুর্কির যে অফিসিয়ালস আছে, হাই অফিসিয়ালস, তাদেরকে ম্যানেজ করে তার এই ড্রোনটিকে ডেমনস্ট্রেশন করে দেখানোর জন্য। সে প্রথমে তার একটি ফিক্সড উইং মিনি ড্রোন সে হ্যান্ড লঞ্চ করে এবং সেটিকে আবার ল্যান্ড করে 3-4 বাউন্স দিয়ে। তো সেখানে আসলে তুর্কির বিভিন্ন ধরনের হাই অফিসিয়ালসরা উপস্থিতি ছিল এবং সে সামহাও তাদেরকে কনভিন্স করতে পারে যে আমি যে ড্রোনটি বানিয়েছি সেটি ডেমনস্ট্রেশন ফ্লাইটটা আপনারা দেখেন। তো তাদেরকে সেখানে সে তার ড্রোন সম্পর্কে ডেমনস্ট্রেশন করে দেখিয়েছিল। তো সেই ডেমনস্ট্রেশনের পরে সে মিনি ড্রোন কম্পিটিশনেও উইনার হয়। তো পরবর্তীতে সে যেহেতু মিলিটারিতে কাজ করছে এবং মিলিটারি কাকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়, তো সে সেখানে আসলে সবগুলো জায়গাতে ড্রোনের আসলে কি ব্যবহার আছে সেগুলোর ব্যাপারে তাদেরকে বোঝাতে সক্ষম হয় এবং এগুলো নিয়ে কাজ করতে থাকে। তো পরবর্তীতে 2015 সালে প্রথম টিবি2-র সূচনা করে এবং টিবি2 ড্রোনটি তারা বানায়, যেটি প্রায় 4 কিলোমিটারের উপরে ফ্লাই করতে পারে। অ্যালটিটিউড ছিল 4 কিলোমিটার এবং এই ড্রোনটিতে সে প্রথম তাদের যেই লোকালি বিল্ড রকেট গাইডেড মিসাইল আছে সেটি ইউজ করে 8 কিলোমিটার দূরে নির্দিষ্ট স্থানে আঘাত হানতে সক্ষম হয়। তো এই সেম বছরে 2015 সালেই সে বিয়ে করে। সে যেই তুর্কির প্রেসিডেন্ট আছে এরদোয়ান, তার ছোট মেয়েকে সে বিয়ে করে। তো পরবর্তীতে তার এই কোম্পানিটিকে আসলে আর পেছনে তাকাতে হয়নি, যেহেতু সে প্রেসিডেন্টের জামাতা। সো তার যেই আবিষ্কার, তার যেই টিবি2 ড্রোনটি আছে সেটিকে পরবর্তীতে আরো অনেকগুলো বানিয়ে মিলিটারিতে ইউজ করা হয়। তো এই টিবি2 ড্রোনটি প্রায় 24,000 ফিট উপরে দিয়ে চলতে পারে এবং এটির রেঞ্জ প্রায় 4,000 কিলোমিটার এবং এটির যে এন্ডুরেন্স এটি প্রায় 24 থেকে 30 ঘন্টার মতো। এই টাইপের ড্রোন তখন তুর্কিতে ছিল না। তুর্কি আসলে ঠিক করেছিল যে তারা কয়েকটি ড্রোন ইসরায়েল থেকে কিনবে, কিন্তু তারা ডেলিভারি দিতে প্রায় 5 বছর সময় লেগে গিয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন স্যাংশনের কারণে তারা আর সেই ড্রোনগুলো ইউজ করতে পারেনি। তো এর জন্য পরবর্তীতে তুর্কি এই নিজস্ব টেকনোলজিতে বেশি ফোকাস দেয় এবং এই টিবি2-কে আরো ডেভেলপ করে। তো এই তুর্কির এই টিবি2 ড্রোনটি পরবর্তীতে কয়েকটা যুদ্ধতে বেশি কার্যকর হয়। যদি আমি কয়েকটা ইনসিডেন্ট বলি যেখানে এই টিবি2-র গুরুত্বটা অনেক বেশি ছিল। তো এই টিবি2 ড্রোনটি কুর্দিস্তান যে ওয়ার্কার পার্টি আছে তাদের এগেইনস্টে আসলে খুব ভালো ফলাফল দেয়। এছাড়াও ইরাক, সিরিয়ার বিভিন্ন বর্ডারে আসলে এই টিবি2 ড্রোনটি তারা ডিপ্লয় করে, সেখানে আসলে অনেক মিলিটারি স্থাপনা তারা ধ্বংস করে দিতে পারে এই টিবি2 ড্রোন দিয়ে। তো 2018 সালে এই টিবি2 ডিপ্লয় করে সেই কুর্দিস্তানের যে লিডার আছে তাদের সহ এবং বোর্ড মেম্বার আছে তাদেরকে আসলে এই টিবি2 ড্রোন দিয়ে উপর থেকে
থেকে মেরে ফেলা হয়। এই TB2 ড্রোনটি সেই অপারেশনটাতে আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়া পরবর্তীতে 2019 সালে লিবিয়াতে যুদ্ধ হয়েছিল, সেখানে লিবিয়ার যে আর্মি বেস ছিল সেই আর্মি বেসেও এই TB2 ড্রোনটি দিয়ে অ্যাটাক করে এবং সেটিকে ধ্বংস করে দেয়। তো 25শে জুলাই 2019 সালে আরেকটি কার্গো প্লেন এই TB2 অ্যাটাক মাধ্যমে ধ্বংস করা হয়। এই কার্গো প্লেনটিও সেখানে গ্রাউন্ডে ছিল। তো TB2 যখন অনেক জনপ্রিয় হয়ে গিয়েছিল কয়েকটা যদিও, পরবর্তীতে তারা আরও ফোকাস করে এটিকে আরও আপগ্রেডেশন করার জন্য। পরবর্তীতে তারা আকেঞ্চি নামে আরেকটি ড্রোন বানায়, যেটির রেঞ্জ আরও বেশি এবং স্পিড বেশি, প্রায় 300 কিলোমিটারের উপরে সেটির স্পিড। তো এই আকেঞ্চি ড্রোনটি এখন তাদের সর্বাধিক প্রযুক্তি সম্বলিত ড্রোন এবং হাই স্পিডি ড্রোন যেটি, এবং এটি 2019 সালে টেস্ট ফ্লাই করে। তো অলমোস্ট প্রায় 9টি আকেঞ্চি ড্রোন তারা বানায়, তার ভিতরে 3টি হচ্ছে প্রোটোটাইপ এবং বাকি 6টিকে অলরেডি তারা তাদের মিলিটারিতে দিয়ে দিয়েছে। তো TB2 যেটি, সেটি প্রায় 300টিরও মতো ড্রোন তারা অলরেডি বানিয়েছে এবং বিভিন্ন দেশ তাদের এই ড্রোন কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে, বিশেষ করে ইউক্রেনও কিন্তু TB2 তারা কিনছে। TB2 এর পরে আকেঞ্চি যে ড্রোনটি আছে সেটি কিন্তু তাদের খুবই হাইলি অ্যাডভান্সড আরেকটি ড্রোন, যেটি এখন আসলে হয়তো গেম চেঞ্জার বলা হয়। তো ড্রোন অ্যাটাক বলতে কিন্তু আমরা USA বা ইসরায়েলের ড্রোনের কথা বলতাম। তো পরবর্তীতে আসলে তুর্কি এই ড্রোন রিসার্চটা অনেক বেশি ডেভেলপ করে ফেলেছে। তো তুর্কি গভর্নমেন্ট আসলে যেটাতে ফোকাস দিয়েছে, কারণ এই ধরনের মিলিটারি ইকুইপমেন্ট কিন্তু যদি আমরা কোনো দেশ থেকে কিনতে যাই তখন এখানে আসলে অনেক কূটনৈতিক ব্যাপার এবং লিয়াজু মেনটেন করতে হয়। তো এটা সবসময় আসলে নিজেদের পক্ষে থাকে না যে আমরা সেখান থেকে আমরা ড্রোন অর্ডার করলাম, তারা সবসময় আমাদেরকে কি সেটা দিবে কি দিবে না সেটারও একটা ব্যাপার আছে। তো এই জন্য তারা নিজেদের টেকনোলজিকে ডেভেলপ করার জন্যই আসলে কাজ করে গিয়েছে এবং তারা পরপর 2টি ড্রোন, যেটি আমি বললাম TB2 এবং আকেঞ্চি, এবং ইন্ডাস্ট্রিটা আরও তারা বড় করছে এবং তাদের এই ড্রোন ইন্ডাস্ট্রি যদি আরও বেশি বড় হয় তখন কিন্তু USA অথবা ইসরায়েল, অন্য পশ্চিমা যে দেশগুলো আছে সেগুলোর উপরে তাদের আর বেশি নির্ভর করতে হবে না। তো এই তুর্কির যে TB2 ড্রোনটি আছে সেটির আমি যদি একটু অ্যানালাইসিস করি তারা আসলে কিভাবে ম্যানুফ্যাকচার করেছে, বানিয়েছে। তো এই ড্রোনটিতে যে ইঞ্জিন ইউজ করা হয়েছে সেই ইঞ্জিন হচ্ছে কিন্তু রোটেক্সের ইঞ্জিন, এটি অস্ট্রিয়ার একটি কোম্পানি, এবং এটির যে ক্যামেরা ইউজ করেছে, পাওয়ারফুল ক্যামেরা, সেটি কিন্তু ক্যানাডার একটি ম্যানুফ্যাকচারের তৈরি। এছাড়া এটির যে এভিওনিক সিস্টেম আছে সেটি কিন্তু USA ম্যানুফ্যাকচার। সো আমরা আসলে যেটা দেখছি যে এই ড্রোনটা তুর্কি বানালেও এটার যেই পার্টস, ইঞ্জিন, এগুলো কিন্তু সব ইউরোপ এবং আমেরিকার এবং ক্যানাডার কোম্পানির তৈরি। সো তারা যদি কোনো ধরনের অ্যাটাক করে এই ধরনের কোনো কান্ট্রিতে, তো দেখা যাবে যে ক্যানাডার ওই কোম্পানিটি তাদেরকে ক্যামেরা সাপ্লাই বন্ধ করে দিবে, অস্ট্রিয়া কোম্পানিটি তাদেরকে ইঞ্জিন সাপ্লাই বন্ধ করে দিবে, US এর কোম্পানিগুলো তাদেরকে এভিওনিক্সের পার্টসগুলো সাপ্লাই বন্ধ করে দিবে। সো এটি আসলে একটা ফ্যাক্ট, যেটার কারণে আমাদের মতো দেশগুলো বা এশিয়ান দেশ অথবা মিডল ইস্টের দেশগুলো তারা যে কোনো জিনিস যখন তৈরি করে তখন আসলে কমপ্লিটলি তারা সেটার উপরে কমপ্লিটলি ম্যানুফ্যাকচার করতে পারে না, কারণ এই জিনিসগুলো আসলে বাইরে থেকে নিয়ে আসতে হয়। তো তাদের বিরুদ্ধে যদি আমরা যখন যুদ্ধ ঘোষণা করব তখন কিন্তু তারা এই জিনিসগুলো সাপ্লাই বন্ধ করে। তো এটা একটা ফ্যাক্ট। তো বিমান কেন অন্যান্য দেশরা তৈরি করতে পারে না, এটি নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো, সেখানে আমি বলবো যে আসলে কারা কারা বিমান বানাতে পারে এবং কারা বানাতে পারে না, আসলে ফ্যাক্টটা কোন জায়গায় সেটা আমি তুলে ধরবো। তো এই হচ্ছে ওভারঅল তুর্কির যে ড্রোন ইন্ডাস্ট্রি, তাদের TB2 এবং আকেঞ্চি, এবং ইন ফিউচারে তারা হয়তো আরও নতুন নতুন ড্রোন ইন্ট্রোডিউস করবে এবং তারা ড্রোনের যে বিশ্ববাজার আছে সেখানে কম্পিটিশন করতে পারবে। তো আশা করি আপনাদের কাছে আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনি আসলে বুঝতে পেরেছেন যে তুর্কি ড্রোন ইন্ডাস্ট্রিতে কার অবদান বেশি এবং পরবর্তীতে আসলে এটি কিভাবে তারা এত দূর পর্যন্ত এসেছে, এবং বিভিন্ন যে যুদ্ধগুলো হয়েছে সেখানে আসলে TB2 ড্রোন অথবা আকেঞ্চি যে নতুন ড্রোনটি তৈরি হয়েছে এগুলো আসলে কতটুকু গুরুত্ব এবং কতটুকু ইম্প্যাক্ট করতে পারে। তো এই ড্রোন ইন্ডাস্ট্রিকে আসলে গেম চেঞ্জার বলা হয় ওভারঅল তুর্কিতে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, আর কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশন জানাবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকেও ভালো রাখবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইং।